হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একজন প্রবীণ নাগরিকের ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে কি কি বিষয়ে নজর রাখা উচিত, অথবা তারা যখন ইনকাম ট্যাক্স ফাইল করবে তখন কিন্তু তাদের মনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ হয়। সেই কোয়েশ্চেনগুলোরই আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কিছু সহজ বিষয় নিয়ে আলোচনা করি। 1 নম্বর হলো প্রবীণ নাগরিকদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করার লাস্ট তারিখ কী আছে। প্রত্যেকের জন্যই, সে প্রবীণ নাগরিক হোক অথবা না হোক, প্রত্যেকের ইনকাম ট্যাক্স ফাইল করার লাস্ট যে ডেট থাকে সেটা হলো 30 জুলাই। এবার গভর্নমেন্ট সেটাকে আরও এক্সটেনশন করে ডিসেম্বর পর্যন্ত করে, কিন্তু সেটা আমরা একটা লেট ফিস জমা করে তবেই জমা করতে পারি। কারো ইনকাম যদি 2.5 লাখের নিচে হয় তাকে কোনো লেট ফিস জমা করতে হয় না। 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে তাকে 1000 টাকা লেট ফিস জমা দিতে হয়। প্রবীণ নাগরিকদের জন্য 3 লাখ টাকা পর্যন্ত কোনো লেট ফিস জমা করতে হয় না, কিন্তু 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত তার ইনকাম হলে তাহলে 1000 টাকা লেট ফিস জমা করতে হয়। আর 5 লাখ টাকার ওপরে যদি তার ইনকাম যায় তবে কিন্তু তাকে 5000 টাকা লেট ফিস জমা করে তবেই তার ইনকাম ট্যাক্স ফাইল সে করতে পারে। তা আলাদাভাবে প্রবীণ নাগরিকদের জন্য এক্সট্রা কোনো লাস্ট ডেট দেওয়া নেই। নর্মাল ইন্ডিভিজুয়ালদেরও যেই ডেট থাকে প্রবীণ নাগরিকদেরও সেই ডেট থাকে। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালরা 2.5 লাখ টাকা পর্যন্ত বিনা লেট ফিজে তার ফাইল পরেও জমা করতে পারবে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সেটা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 3 লাখ টাকা। 2 নম্বর, একজন প্রবীণ নাগরিক তার ইনকাম ট্যাক্স ফাইল কোন ফর্মে জমা করবে এবং সেটা কিভাবে জমা করবে। প্রবীণ নাগরিকদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইনকাম থাকে সেটা হলো ব্যাংক ইন্টারেস্ট, এছাড়া পেনশন। তা আমি এই দুটো বিষয় নিয়েও আলোচনা করব। কারো ক্ষেত্রে বিজনেসও হতে পারে। ম্যাক্সিমাম লোক যেহেতু পেনশন আর ইন্টারেস্টের উপর ডিপেন্ডেন্ট, এই ধরনের ব্যক্তিদের কিন্তু ITR 1 ফাইল করলেই কাজ চলে যায়। কিন্তু কারো যদি ইনকাম শুধুমাত্র ইন্টারেস্ট থেকে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ITR 2 ফিল আপ করতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে যখন ইনকাম ট্যাক্স ফাইল সে জমা করতে যায় সে কিন্তু পেনশনের জন্য আলাদা কোনো ঘর দেখতে পায় না, সেক্ষেত্রে সে কিভাবে তার পেনশনটা ওখানে পুট করবে। তা আমরা যদি একটা ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে চলে যাই, প্রথমে তো আমাদের প্রিলিমিনারি যে ইনফরমেশানগুলো সেগুলো দিতে হবে। দেওয়ার পর আমাদের কিন্তু নেচার অফ এমপ্লয়মেন্ট যেটা রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি না স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এই ধরনের অপশান রয়েছে। কিন্তু পেনশনারদের ক্ষেত্রে আলাদাভাবে ঘর করা রয়েছে। পেনশনার সেন্ট্রাল গভর্নমেন্ট, পেনশনার স্টেট গভর্নমেন্ট, পেনশনার PSU। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সে কিন্তু সেটা সিলেক্ট করে নিতে পারে। এরপরে আমরা যদি নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো স্যালারির একটা কলাম করা রয়েছে। এই স্যালারির ঘরেই কিন্তু আমরা পেনশনের যে পরিমাণটা সেটা বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে ভাবার কোনো কিছু নেই। এছাড়া ব্যাংক থেকে যে ইন্টারেস্ট সে পাচ্ছে সেটা কিন্তু আমরা নিচে আসলে ইনকাম ফ্রম আদার সোর্স বলে একটা অপশান পাবো। সেখানে কিন্তু আমরা ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, ইন্টারেস্ট ফ্রম ট্যাক্স রিফান্ড ইত্যাদি অপশান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে তার পাশের ঘরে অ্যামাউন্ট বসিয়ে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারেন। 3 নম্বর হলো রিটায়ারমেন্ট হওয়ার পর তার রিটায়ারমেন্ট বেনিফিট কি তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। এটা কিন্তু অনেক সময় অনেক মানুষই ভুল করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই কেউ রিটায়ার হয়ে যাওয়ার পর যে রিটায়ারমেন্ট বেনিফিটগুলো আছে ম্যাক্সিমাম মানুষই ভাবে যেহেতু সেটি ট্যাক্স ফ্রি সেহেতু তাকে সেটি ইনকাম ট্যাক্স ফাইলে না দেখালেও চলবে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আমরা যদি একটা ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ট্যাক্স ফ্রি যে ইনকামগুলো রয়েছে সেগুলোও কিন্তু বসানোর জন্য ইনকাম ট্যাক্সে আলাদা একটা ঘর দিয়ে দিয়েছে। আমরা যদি গ্রস স্যালারি সেকশনের থেকে নিচে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো নেচার অফ এক্সেমটেড অ্যালোয়েন্স। এক্ষেত্রে কিন্তু আন্ডার সেকশন 10-এ যে এক্সেমটেড ইনকামগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো লিভ অ্যান্ড ট্রাভেল অ্যাসিস্ট্যান্স আন্ডার সেকশন 10 সাবসেকশন 6-এর রেমুনারেশন রিসিভ অ্যাজ অ্যান অফিসিয়াল, এছাড়া পারকিউজিট ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, কমিউটেড ভ্যালু অফ পেনশন, আর্নলিভ এনক্যাশমেন্ট, সমস্ত ধরনের অপশান কিন্তু এই এক্সেমটেড ইনকামের ঘরে আমাদের দেওয়া আছে। আন্ডার সেকশন 10-এর বেনিফিট নিয়ে নেওয়ার পর এরপরে আমরা যদি আরও নিচে চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা আরও একটি ঘর দেখতে পাবো 7 নম্বর কলামে। সেক্ষেত্রে কিন্তু এক্সেমটেড ইনকামের আরও বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, যেমন এগ্রিকালচারাল ইনকাম, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ধরনের আরও এক্সেমটেড ইনকামের অপশান এখানে রয়েছে। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সে কিন্তু সেটা এখানে বসিয়ে দিতে পারেন। সুতরাং রিটায়ারমেন্ট হওয়ার পর এই ভুল কিন্তু একেবারেই করবেন না। আপনার ইনকাম ট্যাক্স ফাইলে যেন দেখানো থাকে সেই দিকে অবশ্যই নজর রাখবেন। যদি অন্য কাউকে দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করান তাহলেও কিন্তু তাকে মেনশন করিয়ে দেবেন যে এই ধরনের বেনিফিটগুলো যেন ইনকাম ট্যাক্স ফাইলে
অবশ্যই ঢোকানো হয় এবং আপনার ফাইল আপনি হাতে পাওয়ার পরেও অবশ্যই নজর রাখবেন যে এই সব বেনিফিটগুলো ঢোকানো হয়েছে কিনা। 4 নম্বর হলো সিনিয়র সিটিজেনরা কি স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্লেম করতে পারবে? অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্লেম করতে পারবে। এবছর যারা নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই, কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে ফাইল করলে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। কিন্তু নেক্সট বছর থেকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 থেকে নিউ ট্যাক্স রেজিম, ওল্ড ট্যাক্স রেজিম দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে থাকবো। এছাড়াও এই বছর ইনকাম ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে অথবা পরের বছর ইনকাম ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আপনার কোন ট্যাক্স রেজিমে ফাইল করলে সুবিধা হবে তা নিয়ে কিন্তু আমাদের দুটো ভিডিও অলরেডি করা রয়েছে। ডিসক্রিপশানে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিও দুটো দেখে তবেই আপনার ইনকাম ট্যাক্স ফাইল করুন। 5 নম্বর হলো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কি আমরা কোনো এক্সট্রা ট্যাক্স বেনিফিট পাবো? নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের যে ট্যাক্সের ছাড় রয়েছে সেটা সমানভাবেই রয়েছে, সে সিনিয়র সিটিজেন হোক অথবা সুপার সিনিয়র সিটিজেন হোক। কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে যারা রয়েছেন তারা কিন্তু এক্সট্রা ট্যাক্স বেনিফিট অবশ্যই সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে নিতে পারবেন। যেরকমভাবে যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্সের যে বেসিক এক্সেমশন লিমিট সেটা কিন্তু 2.5 লাখ টাকা, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু সেটা 3 লাখ টাকা। এছাড়াও সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের যে বেনিফিট রয়েছে সেটা 5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। 6 নম্বর হলো কেউ যদি ফ্যামিলি পেনশন পেয়ে থাকে সেক্ষেত্রে সেটা তার ইনকাম ট্যাক্স ফাইলে কিভাবে দেখাবে? অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই সে কোনো ফ্যামিলি পেনশন পেয়ে থাকে। ফ্যামিলি পেনশন হলো কোনো ব্যক্তির স্পাউস যদি কোনো পেনশন পেতেন এবং তিনি কোনো কারণে যদি বেঁচে না থাকেন তাহলে কিন্তু তার অবর্তমানে তার স্পাউস সেই পেনশনটি পায়, সেটিকেই বলা হয় ফ্যামিলি পেনশন। এক্ষেত্রে কিন্তু অনেক লোকই একটা ভুল করে থাকে, সে কিন্তু তার টোটাল যে পেনশন সেই পেনশনের মধ্যেই তার ফ্যামিলি পেনশন ঢুকিয়ে থাকে। কিন্তু ইনকাম ট্যাক্সে ইনকাম ফ্রম আদার সোর্সে ফ্যামিলি পেনশন দেখানোর জন্য আলাদা একটি ঘর করা রয়েছে। আমরা যদি ইনকাম ফ্রম আদার সোর্সের ঘরে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো ইনকাম ফ্রম আদার সোর্সে ফ্যামিলি পেনশন বলে এখানে একটা আলাদা ঘর করা রয়েছে। সেটিকে সিলেক্ট করে আমাদের এখানে টোটাল ফ্যামিলি পেনশন আমাদের বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। যে কোনো সিনিয়র সিটিজেনদের জন্য একটা বড় চিন্তার বিষয় থাকে, সেটা হলো মেডিকেল এক্সপেন্সেস। এখন চিকিৎসা বাবদ কেউ যদি কোনো খরচা করে থাকে সেটা কি ইনকাম ট্যাক্সে কোনোভাবে কোনো ছাড় পাওয়া যায়? অবশ্যই ইনকাম ট্যাক্সে একটা ছাড় পাওয়া যায়। আমরা যদি ইনকাম ট্যাক্সে 80D সেকশনের ঘরে চলে যাই, এখানে কিন্তু প্রথমে 1 নম্বর ঘরে দেওয়া আছে ইফ ইউ আর এ ইন্ডিভিজুয়াল হোয়েদার ইউ অর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার ইজ এ সিনিয়র সিটিজেন। যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল হন এবং আপনি অথবা আপনার বাড়ির কেউ যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এখানে ইয়েস করতে হবে। এখন আপনি এখানে ইয়েস করার পরে আমার এখানে কিন্তু একটা ঘর খুলে গেল, সেখানে কিন্তু আমরা হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত জমা করেছি সেটা লিখতে পারবো। এছাড়া প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য কত খরচা করেছি সেটাও আমরা লিখতে পারবো। এরপরে 3 নম্বর অপশানে মেডিকেল এক্সপেন্সেস বলে একটা আলাদা অপশান আসছে। দিস ডিডাকশন ক্যান বি ক্লেম অন হুইচ হেলথ ইন্স্যুরেন্স ইজ নট ক্লেম অ্যাট 1 অ্যাবভ। মানে আমার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে এবং আমার যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি 80D সেকশানে আমার অথবা আমার বাড়ির কোনো সিনিয়র সিটিজেন অর্থাৎ বাবা মার জন্য এই ডিডাকশন অবশ্যই ক্লেম করতে পারবো। কিন্তু আপাতত বলে রাখি এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস হয় তার বিল অবশ্যই আমাদের কাছে রাখতে হবে। এছাড়া সেটা অবশ্যই ব্যাংক ট্রান্সফার হতে হবে। এছাড়া আন্ডার সেকশন 80DD-Bতে যে কোনো ব্যক্তির স্পেশাল কিছু ডিজিজের ক্ষেত্রে যেরকম নিউরোলজিক্যাল ডিজিজ, ক্যান্সার, এইডস, থ্যালাসেমিয়া এই ধরনের ডিজিজের জন্য যে খরচা হয় সেই খরচার জন্য কিন্তু একটা ছাড় সে নিতে পারে। এই ক্ষেত্রে সে যদি সিনিয়র সিটিজেন না হয় তাহলে কিন্তু বছরে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত এই ছাড় নিতে পারবেন। কিন্তু যে কোনো সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এটা কিন্তু ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত তিনি এই ছাড় নিতে পারবেন। 8 নম্বর, কোনো সিনিয়র সিটিজেন কি তার ইন্টারেস্ট যে আর্ন করবে সেই ইন্টারেস্টের উপর কোনো ট্যাক্স ছাড় পেতে পারে? যে কোনো সিনিয়র সিটিজেন তিনি যদি ওল্ড ট্যাক্স রেজিমে তার ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে কিন্তু তার সমস্ত ধরনের ইন্টারেস্টের উপর ম্যাক্সিমাম 50,000 টাকা আন্ডার সেকশন 80TTB-তে উনি ছাড় পেতে পারেন। 9 নম্বর, ট্যাক্স ফ্রি ইনকাম যেরকম PPF এর ইন্টারেস্ট, এগ্রিকালচারাল ইনকাম, এই ইনকামগুলো সেই ব্যক্তি কোথায় দেখাবে? আমরা যদি ইনকাম ট্যাক্সের ফর্মের মধ্যে চলে যাই তাহলে কিন্তু 7 নম্বর কলামে কিছুক্ষণ আগে যেই কলামটির কথা আমি বলেছিলাম সেই কলামে যদি আমরা চলে যাই সেখানে কিন্তু প্রথমেই বলা আছে এগ্রিকালচারাল ইনকাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ITR 1 এর ক্ষেত্রে অথবা ITR 4 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 5,000 টাকা এগ্রিকালচারাল ইনকাম কিন্তু আমরা এখানে দেখাতে পারবো।
এছাড়াও সে যদি পিপিএফ থেকে কোনো ইন্টারেস্ট পায় সেটা কিন্তু আমরা আইটিআর 1-এ দেখাতে পারবো। কোনো ইনকামের ঘর যদি এখানে করা থাকে ভালো, না হলে কিন্তু আমরা এনি আদার বলে যে অপশান আছে সেই অপশানে ক্লিক করে আমরা কিন্তু এখানে যে পারপাসে আমরা এই ছাড়টি নিতে চাই, এক্সেমটেড ইনকামটি নিতে চাই, সেটা এখানে লিখে আমরা পাশে অ্যামাউন্টে লিখে দিলেই আমরা কিন্তু এই ধরনের এক্সেমটেড ইনকাম আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে পারবো। 10 নম্বরে, যে কোনো সিনিয়র সিটিজেন ব্যক্তি বিশেষ করে রিটায়ারমেন্টের পর কিন্তু দেখা যায় সে কোনো অ্যাসেট কেনে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সে কোনো বাড়ি কেনে, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শেয়ার কেনে। এখন তার একটা বড় কনসার্ন হয়ে যায় যে সেই তার বাড়িটা অথবা যে শেয়ার উনি কিনেছেন সেটা তার ইনকাম ট্যাক্স ফাইলে কীভাবে দেখাবেন। প্রথমত বলি, যেসব ছোট ফাইল আমরা আইটিআর 1-এ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেটের কোনো ডিক্লারেশন আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে দিতে হয় না। যাদের ইনকাম বছরে 50 লাখের ওপরে তাদের ক্ষেত্রেই কিন্তু আইটিআর 2-তে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি। আমি স্যালারিড পার্সন অথবা পেনশনারদের ক্ষেত্রে বলছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেটের একটা ডিক্লারেশন দিতে হয়। কিন্তু ন্যাচারালি যাদের ইনকাম 50 লাখের নিচে তাদের কিন্তু অ্যাসেটের কোনো ডিক্লারেশন দিতে হয় না। সুতরাং আপনি যদি কোনো বাড়ি কিনে থাকেন সেটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে না। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি কোনোদিন আপনাকে কোয়েশ্চেন করে যে আপনি এই বাড়িটা কিভাবে কিনলেন, তখন কিন্তু আপনাকে জাস্ট একটা জিনিসই দেখাতে হবে, সেই বাড়িটা কেনার জন্য যে টাকাটা আপনার কাছে এসেছিল সেই টাকাটা কিভাবে এসেছিল, সেটা কি কোনো হোয়াইট সোর্স থেকে এসেছিল। যদি হোয়াইট সোর্স থেকে আসে তাহলে কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। 11 নম্বরে আসি, অনেক সিনিয়র সিটিজেনই কিন্তু তার রিটায়ারমেন্টের পর কিছু টাকা তার সন্তানকে অথবা তার ওয়াইফকে গিফট করে থাকেন। এই ক্ষেত্রে কি সেটাও তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে? এই ক্ষেত্রেও কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইলে এই ধরনের জিনিস না দেখালেও চলবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন এই ধরনের কোনো কাজ করবেন, আপনার ওয়াইফকে অথবা আপনার সন্তানকে কোনো টাকা অথবা অন্য যে কোনো জিনিস আপনি গিফট করছেন, সেক্ষেত্রে একটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে যে একটা গিফট ডিড অবশ্যই করে রাখবেন। কেননা আপনি যতদিন আছেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি মেম্বারদের যদি জিজ্ঞাসা করে যে আপনার এই টাকাটা আসলো কোথার থেকে, এবং সে যদি বলে যে এই টাকাটা আমাকে আমার হাজব্যান্ড অথবা আমার বাবা গিফট করেছে, ইনকাম ট্যাক্স যদি তার এগেনস্টে কোনো প্রুফ চায় তখন কিন্তু প্রুফ দেওয়ার জন্য আপনি আর থাকবেন না। এবং আপনি যদি না থাকেন তখন কিন্তু তারা কোনো সমস্যায় পড়তে পারে। এক্ষেত্রে আপনার একটা গিফট ডিড করে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। গিফট ডিড কীভাবে করবেন সেই সম্পর্কে যদি ডিটেল ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আমি যদি অনেকগুলো কমেন্ট একসাথে পাই তাহলে কিন্তু গিফট ডিড নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। 12 নম্বরে হলো, অনেকের কিন্তু কোয়েশ্চেন থাকে তার বাড়ির যে ট্যাক্স পেমেন্ট করতে হয় সেই ট্যাক্স পেমেন্টের উপর সে কি কোনো ছাড় পাবে। অবশ্যই তার বাড়ির যে ট্যাক্স পেমেন্ট করতে হয় তার উপর সে চাইলে কিন্তু একটা ছাড় নিতে পারে। সেটা হলো, আমরা যদি আইটিআর 1-এ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করি তাহলে কিন্তু 2 নম্বর কলামে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে একটা অপশান আমরা দেখতে পাবো। আমাদের সেলফ অকুপাইড না লেট আউট সেই অপশানটি আমাদের চুজ করে নিতে হবে। আমরা যদি সেলফ অকুপাইড এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ট্যাক্স পেড টু লোকাল অথরিটি যে বলে যে অপশানটি আছে সেটি ব্লক হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আমাদের বাড়িতে নিজেরা থাকি সেক্ষেত্রে এই ধরনের কোনো ছাড় আমরা পাবো না। কিন্তু ওটা যদি আমরা কোনো কারণে ভাড়া দিয়ে থাকি, লেট আউট দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ট্যাক্স পেড টু লোকাল অথরিটি বলে যে অপশানটি এটি এনেবেল হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা চাইলে এখানে আমাদের যত অ্যামাউন্ট আমরা আমাদের মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত অথবা কর্পোরেশনে জমা করেছি সেই অ্যামাউন্ট এখানে লিখতে পারি এবং লিখে আমরা ছাড় নিতে পারি। এরপরে আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে আমরা যদি আমাদের বাড়ির এগেনস্টে কোনো লোন নিয়ে থাকি এবং তার ইন্টারেস্ট যদি আমরা কোনো পেমেন্ট করে থাকি সেটা কিন্তু আমরা এই 5 নম্বর কলামে লিখতে পারি ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল। এখানে যদি আমরা 1 লাখ টাকা সাপোজ ইন্টারেস্ট পেমেন্ট করেছি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই 1 লাখ টাকা এখানে মাইনাস 1 লাখ টাকা হিসাবে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের টোটাল ইনকামের থেকে ওই 1 লাখ টাকা বাদ হয়ে যাবে। এছাড়াও আমরা যদি প্রপার্টিটি ভাড়ায় দিয়ে থাকি, আমরা যদি 50,000 টাকা ভাড়া পেয়ে থাকি এবং সেখান থেকে যদি 5,000 টাকা আমাদের লোকাল অথরিটিকে ট্যাক্স দিতে আমাদের চলে গিয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানুয়াল যে রিসিভ আছে সেটা 45,000 টাকা দেখাচ্ছে। অর্থাৎ 5,000 টাকা যে লোকাল অথরিটিকে ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি সেটা কিন্তু এখান থেকে বাদ চলে গেছে। এবার 13 নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে ইনকাম ট্যাক্সের নিয়মে কি কোনো ধরনের কোনো চেঞ্জেস এসছে যেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে বলবো আপনি এই ভিডিওতে ক্লিক করুন এবং জেনে নিন ইনকাম ট্যাক্স ফাইলে কী কী ধরনের চেঞ্জেস এসছে এবং আপনিও একটু সচেতন থাকতে পারবেন আপনার পরবর্তী ইনকাম ট্যাক্স ফাইল যখন করবেন। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।